আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখছেন তাদের অনেকেরই ক্যান্টিলিভার বিমের এসএফডিবিএমটি কিভাবে সমাধান করতে হয় এই বিষয়টাতে সমস্যা। তো আজকে আমরা দেখব কিভাবে ক্যান্টিলিভার বিম আমরা খুব সহজেই এসএফডিবিএমটি অঙ্কন করব। তো প্রথমেই আমরা জানি যে এসএফডিবিএমটি অঙ্কন করার জন্য মূলত কি কি প্রয়োজন। এসএফডিবিএমটি অঙ্কন করতে হলে যে কোনো বিমের জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিঅ্যাকশন ক্যালকুলেশন। তাহলে রিঅ্যাকশন ক্যালকুলেশন বা প্রতিক্রিয়ার হিসাব নির্ণয় করার জন্য যদি আমার সাধারণভাবে স্থাপিত বিম হয় সেখানে আমাদের সাপোর্ট থাকে দুইটা, আর এইখানে সাপোর্ট ক্যান্টিলিভার বিমের জন্য একটা। তাহলে যখন দুইটা সাপোর্ট থাকে তখন আমাদের মোমেন্ট নিয়ে প্রতিটা সাপোর্টের জন্য রিঅ্যাকশনটা বের করতে হয়। কিন্তু ক্যান্টিলিভারের ক্ষেত্রে সাপোর্ট যেহেতু একটা, এইখানে যতগুলো লোড ক্রিয়া করবে বিমের উপর সবগুলোর জন্য প্রতিক্রিয়া কে দেবে শুধুমাত্র এই একটি সাপোর্ট। তাহলে এটার জন্য প্রতিক্রিয়া হিসাবটা করা অর্থাৎ আমাদের রিঅ্যাকশন ক্যালকুলেশন করা সাধারণভাবে স্থাপিত বিমের থেকে অনেক সহজ। তাহলে সেই কাজটা আমরা সর্বপ্রথম করব, সেটা হচ্ছে এটাকে যদি আমি এ দ্বারা ডিফাইন করি তাহলে এখান থেকে রিঅ্যাকশন ফর এ সাপোর্ট ইজ ইকুয়াল টু উপরে যে লোডগুলো আছে শুধু সেগুলো যোগ করে দিলে আমার হয়ে যাবে। তাহলে লোড কত আছে, এখান থেকে 10 কিলো নিউটন প্লাস এখানে একটা পয়েন্ট লোড 8 কিলো নিউটন প্লাস একটা সমভাবে বিস্তৃত লোড আছে 5 কিলো নিউটন পার মিটার। এটা কত মিটারের উপর? 6 মিটারের উপর। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 5 ইন্টু 6 ইজ ইকুয়াল টু আমাদের 30 40 48 48 কিলো নিউটন। এই যে রিঅ্যাকশন ক্যালকুলেশন করলাম এটা থেকে আমরা এসএফডিটা অঙ্কন করতে পারবো। এখন আসি আমাদের বিএমডি অঙ্কন করার জন্য আমাদের এখানে মোমেন্ট নিতে হবে সামেশন মোমেন্ট অ্যাট এ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। না, এখানে 0 হবে না, কেননা আমরা জানি সাপোর্ট তিন প্রকার, একটা হচ্ছে রোলার সাপোর্ট, পিন সাপোর্ট বা হিঞ্জ সাপোর্ট, আর একটা হচ্ছে ফিক্স সাপোর্ট। এখানে দুই ধরনের সাপোর্টে অর্থাৎ রোলার সাপোর্ট এবং পিন সাপোর্ট হিঞ্জ সাপোর্টে আমাদের মোমেন্ট শূন্য, কিন্তু যখন ফিক্স সাপোর্ট আসবে এই ফিক্স সাপোর্টে মোমেন্টটা কখনোই শূন্য হবে না, এখানে একটা মোমেন্ট থাকবে। তাহলে এই মোমেন্টটা কত সেটা আমরা এখন ক্যালকুলেশন করব। তাহলে এটা ধরলাম ঘড়ির কাঁটার দিকে পজিটিভ। মোমেন্ট নির্ণয়ের ফর্মুলা আমরা সবাই জানি, বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে মোমেন্ট বিন্দু কোনটা? আমার এই বিন্দু থেকে আমরা মোমেন্ট নিচ্ছি, এটা থেকে আমরা কি করব, বল ইনটু লম্ব দূরত্ব দিয়ে মোমেন্টটা নির্ণয় করব। তাহলে এখানে যদি বল আমার কত 10 আর দূরত্ব কত, এই যে বল বিন্দু থেকে মোমেন্ট বিন্দু পর্যন্ত দূরত্বটা হচ্ছে 2 এবং যেটা কিন্তু অবশ্যই লম্ব দূরত্ব, এই যে এখান থেকে আমরা বুঝতে পারছি সেটা লম্ব দূরত্ব। তাহলে এই 10 কিলোমিটারের জন্য মোমেন্টটা হবে 10 ইন্টু 2, যেটার চিহ্ন কিন্তু প্লাস হবে। কেন? কারণ এইটা আমাকে ঘড়ির কাঁটার দিকেই ঘোরাচ্ছে, আমরা যে ডিরেকশন পজিটিভ ধরছি সেই ডিরেকশনের দিকে আমাকে ঘোরাচ্ছে, এটা বুঝতে পারলাম। এরপরে আসি এইখানে আরেকটা লোড আছে, সেটা কত? 8 কিলো নিউটন। দেখেন এইটাও কিন্তু আমাকে যে ডিরেকশন আমরা ওখানে পজিটিভ ধরেছি সেই ডিরেকশনই ঘোরাচ্ছে না, তাহলে এইটাও পজিটিভ। ওকে, তাহলে এটা আমরা ধরলাম প্লাস 8 ইন্টু দূরত্ব। তাহলে দূরত্বটা কত? এখানে 2 এখানে 4, তাহলে এর জন্য দূরত্বটা হচ্ছে 6। এটা আমরা বুঝতে পারলাম 6। এখন আসি আমাদের এই যে জিনিসটা সমভাবে বিস্তৃত লোডের জন্য, এটা অনেকেই গুলাই ফেলি। এখানে আমাদের টোটাল লোডটা কত মিটারের উপর আছে? 6 মিটারের উপর। তাহলে প্রতি মিটারে কত? 5 কিলো নিউটন। তাহলে এখান থেকে আমরা বলতে পারতেছি যে টোটাল লোডটা হচ্ছে আমার 30 কিলো নিউটন। এই পুরো অংশের জন্য এই লোডটা 30 কিলো নিউটন। এই লোডটা সবসময় এর মধ্যবিন্দু দিয়ে নিচের দিকে পাস করবে। তাহলে টোটাল ডিস্টেন্সটা কত? এখানে 6। তাহলে এটা একটা মধ্যবিন্দু দিয়ে এটা কি করবে? পাস করবে, মধ্যবিন্দুতে পাস করবে। এই 30 কিলো নিউটনটা মধ্যবিন্দু দিয়ে পাস করবে। আচ্ছা, এখন তাহলে এই যে দূরত্বটা কত হবে? এই যে দূরত্ব বল ইনটু লম্ব দূরত্ব, তাহলে দেখেন এটা টোটাল ছিল কত? 6। তাহলে এই ডিসটেন্সটুকু কত আমার? এই ডিসটেন্সটুকু হচ্ছে 3। তাহলে আমি যদি এখানে বলি টোটাল লোডটা আমরা পাইলাম 5 ইন্টু 6 অর্থাৎ 30। এখন লাগবে আমাদেরকে এখান থেকে দূরত্বটা। তাহলে দূরত্ব কত? এখানে 2 আর এইটুকু হচ্ছে 3। তাহলে এখান থেকে আমরা এটা পাবো 2 and 3 5। ওকে, এখান থেকে যদি আমরা এটা ক্যালকুলেশন করলে আমরা মোমেন্টটা পাবো। মোমেন্টটা হচ্ছে 10 ইন্টু 2 প্লাস 8 ইন্টু 6 প্লাস 5 ইন্টু 6 ইন্টু 5। ওকে, এইটা করে আমরা পাচ্ছি 218। আচ্ছা, এইটার ইউনিটটা কি হবে? ইউনিট আমরা জানি, আমরা কি করছি মোমেন্ট নিচে, এখানে মোমেন্ট সমান আমরা জানতাম বল ইনটু লম্ব দূরত্ব। তাহলে এখানে বল বা লোড যেটা ছিল এটা কিলো নিউটন ইউনিটে ইনটু লম্ব দূরত্ব হচ্ছে মিটারে। তাহলে এটা ইউনিট পেয়ে গেলাম। এখন আমাদের কাঙ্ক্ষিত এসএফডিবিএমটি আমরা অঙ্কন করব, যার জন্য আমাদেরকে নিচে এরকম সেকশনগুলোকে বর্ধিত করে দিতে হবে। এখানে একটা সেকশন আছে আর লাস্ট কি একটা সেকশন। তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে
রেফারেন্স লাইন এখানে, রেফারেন্স লাইনটা হচ্ছে 0 0। ওকে, এখন আসি এই যে রিয়াকশন, প্রথমেই আমার কি করতেছে, এই সাপোর্টটা রিয়াকশন দিয়ে উপরে তুলতেছে। সবসময় উপরে তুলবে বিষয়টা এমন না, এখানে দেখেন উপরে যে লোডগুলো আছে এই লোডগুলো নিচের দিকে নামাচ্ছে, অর্থাৎ নিচের দিকে ক্রিয়া করতেছে। তাহলে সাপোর্টকে টিকে থাকার জন্য অবশ্যই কি করতে হবে, উপরের দিকে ক্রিয়া করতে হবে। সেটা কত, 48 কিলোনিউটন আমরা এটা বের করছি। তাহলে এখান থেকে আমরা ধরলাম যে এখানে 48 কিলোনিউটন উপরে উঠলাম, দেন এইখান থেকে এই সেকশন পর্যন্ত কোনো লোড নেই, তাহলে এটা সোজাভাবে চলে যাবে। এখানে দেখতেছি এটা আমরা ক্যালকুলেটর উঠে নিতে পারি সুন্দরভাবে, তাহলে আমাদের ভুল হবে না। 48 মাইনাস, এই যে দেখেন এইখানে 10, এটা কি করতেছে, নিচের দিকে নামাচ্ছে, তাহলে -10 করে দিব, এটা আসতেছে আমার 38। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমাদের 38। দেখেন এইখান থেকে এই সেকশন পর্যন্ত এর মাঝে লোড আছে, সেই লোডটা কত, প্রতি মিটারে 5 কিলোনিউটন। তাহলে কত মিটার, 4 মিটার। 4 মিটারে যদি 5 কিলোনিউটন হয়, সেটাও কি করতেছে, নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে বিমটাকে। লোড মানে কি, নিচের দিকে নামানোর চেষ্টা করতেছে। তাহলে মাইনাস আমরা কি করতে পারি, 5 × 4। ওকে, তাহলে থাকতেছে 18। দেখেন যদি সমভাবে বিস্তৃত লোড থাকে, এসএফডি অবশ্যই কি হবে, এরকম হেলানো সরলরেখা হবে, হেলানো সরলরেখা, যেটা হচ্ছে আমাদের এটা একটু বেশি হয়ে গেছে, আর একটু আমরা এভাবে দিতে পারি যে এটা হচ্ছে আমাদের 18। ওকে, এখন দেখেন আবার এই পয়েন্টে একটা কি আছে, পয়েন্ট লোড। পয়েন্ট লোড সবসময় সোজা নিচের দিকে নামায়, সেটা কত, -8। এখন এটা হচ্ছে -8। ওকে, দিলাম। তাহলে এখানে আস্তে আস্তে যদি -8 করে দিই, এটা হচ্ছে 10, এটা হচ্ছে আমাদের 10। আবার এইটা থেকে এইটা পর্যন্ত এর উপরেও কিছু লোড আছে, সেই লোডটা কত, প্রতি মিটারে 5 কিলোনিউটন। তাহলে এখান থেকে এটা কয় মিটার, 2 মিটার। তাহলে 2 মিটারের যদি আমি 5 কিলোমিটার নেই, 2 × 5 কত, 10। তাহলে এটা সমভাবে বিস্তৃত লোড, এটা এইভাবে হেলানো সরলরেখা হয়ে জিরোতে মিলে যাবে। তাহলে এই ছিল আমাদের এসএফডি। আমরা সুন্দরভাবে যদি একটু ডিজাইন করি, এমনভাবে ডিজাইন করতে পারি সেটাকে, আপনারা চাইলে এটা করতে পারেন সময় থাকলে খুব সুন্দরভাবে। দেখেন সবগুলো কি পজিটিভ, তাহলে এখান থেকে পজিটিভ দিয়ে দিবেন। আর ইউনিটটা আমরা কিছু করলাম, এসএফডি ইন কিলোনিউটন। এই যে দেখেন আমরা কিলোনিউটন এককে কিন্তু কাজটা করলাম। আচ্ছা, এখন আমরা করব বিএমডি। তাহলে বিএমডির জন্য আমাদের কি করতে হবে, অনুরূপ আমরা এখান থেকে একটা রেফারেন্স লাইন এঁকে দেবো, যেটা হচ্ছে 0 0। আচ্ছা, এখান থেকে একটা সহজ জিনিস আমি বলে ফেলি আপনাদের, তাহলে আপনাদের জন্য সহজ হবে, শর্ট টেকনিক। সেটা হচ্ছে এসএফডির ক্ষেত্রে, সরি ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যখন আমাদের বিএমডি অঙ্কন করতে হবে, যদি সাপোর্ট বাম দিকে থাকে, সাপোর্ট কি থাকে, বাম দিকে থাকে, তখন কি হবে, এসএফডির জন্য এসএফডিটা কি হবে, পজিটিভ হবে। এসএফডিটা পজিটিভ হবে। যদি সাপোর্ট ডান দিকে থাকতো, সাপোজ যদি ডান দিকে থাকে, তখন এসএফডি হবে নেগেটিভ। আর বিএমডির ক্ষেত্রে বোথ, দুইটার ক্ষেত্রে, এটা সাপোর্ট বাম দিকে থাকুক অথবা ডান দিকে থাকুক, দুইটার ক্ষেত্রে কি হবে, নিচের দিকে হবে বিএমডি। তাহলে আমরা সেখান থেকে বুঝতে পারতেছি যে এই যে মোমেন্ট, এই সাপোর্ট যে মোমেন্টটা নিচে, এই মোমেন্ট অবশ্যই কি যাবে, নিচের দিকে যাবে। কারণ আমরা জানি যে আমাদের ক্যান্টিলিভার বিম সবসময় এসএফডিটা আমাদের কি হয়, নেগেটিভ হয়। সেখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এই 218টা আমার নিচে দিতে হবে। তাহলে আমরা কি করলাম, এখান থেকে 218 এটাকে নিচে দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমার কাজ হচ্ছে এই যে এসএফডি যে আমরা অঙ্কন করছি, এসএফডির এরিয়া থেকে আমরা বিএমডিটা অঙ্কন করব। তাহলে এটা যে নিচে গেল, এটাকে আমরা বলতেছি -218। ওকে, এখন আসবো এই যে এটা, এই সেকশনটুকুর জন্য, এই সেকশনের জন্য এর এরিয়াটা আমাকে কি করতে হবে, এটা উপরে থাকলে প্লাস করব, নিচে থাকলে মাইনাস করব। তাহলে এটা কি আছে, উপরে আছে, তাহলে এর এরিয়া কত হবে, +48 × 2। 48 × 2 করলে আমাদের 122। দেখেন এখানে কি ছিল, এটা সোজাভাবে গেছে, তাই না, সরল রেখা। তাহলে এখানে হবে হেলানো সরল রেখা। তাহলে এটা যদি আমরা করি, এটা হচ্ছে 122, যেটা হচ্ছে -122। আচ্ছা, এরপর আবার আসলাম এই সেকশনে। তাহলে এই সেকশনে দেখেন এখানে কি আছে, একটা ট্রাপিজিয়াম। তাহলে কি করতে হবে, আমার ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল যেটা উপরে আছে, রেফারেন্স লাইনের উপরে, তার মানে যোগ করব। তাহলে প্লাস আমরা জানি 0.5 × সমান্তরাল বাহুদের যোগফল 38 + 18 ইন্টু উচ্চতা। উচ্চতাটা কত এখানে, বা এই যে আমাদের এটা হচ্ছে 4 = আসতেছে -10। তাহলে -10 এটা কি, এটা কিন্তু আবার কার্ভ হয়েছে। তাহলে কার্ভ হলে আমার কি করতে হবে, সরি এটা ছিল আমাদের হেলানো সরলরেখা। তাহলে হেলানো সরলরেখা থেকে আমার কি করতে হবে, কার্ভ করতে হবে। আর কার্ভের ক্ষেত্রে এটা আমরা এইভাবে কার্ভ করে দিলাম। আচ্ছা, কার্ভ করে দেওয়ার পরে যেটা আসলো আমার -10, যার মানে এখনো এটা নিচেই আছে। দেন আমাদের আর একটা সেকশন আছে এখানে, সেটা হচ্ছে ত্রিভুজ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা যোগ করে দেব, +0.5 × ভূমি। ভূমি হচ্ছে এটা 2 × উচ্চতা, উচ্চতা হচ্ছে এটা 10। তাহলে 10
ইজ ইকুয়াল টু এটা আসতেছে আমাদের 0। তাহলে এখান থেকে 0 এটা কি ছিল, এটাও ছিল আমাদের হেলানো সরলরেখা, তাহলে এটাও কি হয়ে যাবে কার্ভ, এভাবে কার্ভ করে মিলে যাবে, 0-তে মিলে যাবে। ফিগারটা একটু প্রবলেম হচ্ছে, এইটা হচ্ছে কি হেলানো সরলরেখা, এটা হচ্ছে আমাদের কার্ভ, এটা হচ্ছে কার্ভ। অনেকের কার্ভের ক্ষেত্রে প্রবলেম থাকতে পারে যে ভাই কার্ভটা আমি এইভাবে দিব নাকি এইভাবে দিব। সেটার জন্য আমি বলতেছি আপনার যেখানে মানটা বেশি থাকবে, এখানে কি মানটা বেশি, এখানে অনুভূমিকার সাথে কার্ভের কোণটা বেশি হবে। দেখেন এখানে কিন্তু এই যে অনুভূমিকার সাথে কার্ভের একটা কোণ আছে, যদি আপনি এই পাশে দিতেন, এই পাশে দিতেন, তাহলে এখানে কিন্তু কার্ভের কোণটা হতো না। এক্ষেত্রেও সেম, দেখেন এইখানে কিন্তু মানটা বেশি, যার কারণে অনুভূমিকার সাথে এখানে কার্ভের কোণটা আমাদের বেশি হয়েছে। তাহলে এই ছিল আমাদের ক্যান্টিলিভারের এসএফডি বিএমডি। আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলকে ধন্যবাদ। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরো ক্যান্টিলিভারের ম্যাথ সলভ করব।